এবছর কিন্তু আমরা দুইটা কাজ কিন্তু করেছি, যেটা অর্থনীতিকে সচল করার জন্য এবং যে বিষয়টা এসএমই এবং আরও ক্ষুদ্র যারা এন্টারপ্রেনার ওদেরকে তোলার জন্য উপরে। কারণ আপনারা জানেন যে বম্বে স্টক এক্সচেঞ্জের 80% ট্রেডিং কিন্তু এসএমই বোর্ডে হয়। সো এই এসএমই একটা দেশের অর্থনীতিকে সচল করতে পারে, এবং এই এসএমইকে আমরা উপরে নিয়ে আসার জন্য একটা আলাদা বোর্ড করে দিয়েছি, যেখানে 5 কোটি টাকার পেড আপ থেকে 30 কোটি টাকা পেড আপ পর্যন্ত ওনারা এই এসএমই বোর্ড ব্যবহার করতে পারেন। এবং ওনাদের জন্য মেইন বোর্ডে যে সকল শর্ত আছে সেই সকল শর্ত কিন্তু একটু কমিয়ে দেয়া হয়েছে, যে ওনারা যাতে আসতে পারে ছোট এসএমইগুলা। সো এই লক্ষ্যে আমরা যেটা বলেছি সেটা হলো যে যেই 5 বছর যারা লিস্টেড হবে, যে সকল এসএমই 5 বছর ওনাদেরকে একটা কনসেশনাল রেটে ট্যাক্স ধার্য করা ফর 5 ইয়ার্স। সেটা আমরা প্রস্তাব করেছি যে 10% রেটে ওনারা ট্যাক্স দিক, এটা উদ্বুদ্ধ করার জন্য, যে ওনারা ব্যাংকমুখী না হয়ে যাতে পুঁজিবাজারমুখী হয়। এবং ওনারাদের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে দেশের স্বাস্থ্য ভালো হবে। কারণ এই একটা সেক্টর এসএমই যেটা নাকি চাকরি দেয়, এবং এই এসএমই কিন্তু অনেক রোল প্লে করে, ম্যাক্সিমাম রোল প্লে করে অর্থনীতির চাকা ঘুরাতে। সো এই কনসেশন রেট অফ ডিউটি যদি 5 বছরের জন্য সরকার দেয়, তাহলে এসএমই কোম্পানিরা পাবলিক থেকে টাকা তুলে তাদের কার্যক্রম চালাতে পারে ব্যাংকমুখী না হয়ে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা হয়েছে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড। এই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড কিন্তু একদম ছোট এন্টারপ্রেনার, মানে এসএমই থেকেও ছোট, যারা 50 লাখ টাকা পেড আপ, 5 কোটি টাকা পর্যন্ত যাদের পেড আপ, ওনারা এই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড ব্যবহার করতে পারে। তো এখানে আমরা যেটা বলেছি সেটা হলো যে আপনারা এদেরকে লিস্টেড কোম্পানি রিকগনাইজ করার জন্য। এখন কেন আমরা বললাম যে লিস্টেড কোম্পানি হিসাবে এদেরকে রেকগনাইজ করার জন্য, এই কারণে যে যদি লিস্টেড কোম্পানি হিসাবে রেকগনাইজ হয় তাহলে লিস্টেড কোম্পানির যে রেট অফ ট্যাক্স ওইটা এরা দিতে পারবে। এখন বলা বাহুল্য যে এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে নিয়ে আমরা অল্টারনেটিভ বোর্ড করেছি, এই ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্স নেটের বাইরে। তো ওনারা টাকা তোলার জন্য যদি এই অল্টারনেটিভ বোর্ডটা ব্যবহার করে, তাহলে পরে উনি কিন্তু ট্যাক্স নেটের ভিতরে চলে আসলো, এটা একটা কারণ। সো উনাদেরকে আমরা বলছি যে লিস্টেড কোম্পানি হিসাবে ট্রিট করার জন্য। এই একটা জিনিস, যেটা এই দুইটা জিনিসই কিন্তু দেশের অর্থনীতির চাকা ঘুরাবার জন্য একটা মাইল ফলক হিসাবে প্রুভ হতে পারে, যদি সরকার একটু পলিসিগত সহযোগিতা করে। দিস ইজ নাম্বার ওয়ান। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট কাজ হয়েছে। আমরা আরেকটা জিনিস যেটা বলেছি, গত বছরও বলেছিলাম, হয় নাই, সেটা হলো যে আমাদের যে 53BBB-তে যে সোর্স ট্যাক্সটা কাটা হয়, সেই সোর্স ট্যাক্সটা 0.50%। এটা টু হাই। একটা ব্রোকারের জন্য সেটা পেমেন্ট করাটা খুব হাই, বিকজ মোস্ট অফ দ্য ব্রোকাররা কিন্তু লসে আছে। সো এই ট্যাক্সটা আমরা বলেছি যে 0.015% করার জন্য, কিন্তু আমার মনে হয় যে সেটাও হয়তো একটু কম হতে পারে। এটাকে যদি 0.2025ও করা যায় তবুও রক্ষা আর কি। সো আমার প্রস্তাবনা হলো যে এই 50 থেকে কমিয়ে এটাকে 25 করা। এই সো এই সোর্স ট্যাক্সের বিষয়ে এইটা। আর বন্ডের, যেহেতু আপনি জানেন যে বন্ড আমাদের বাজারে নাই, সো এবং এসইসি এই বন্ড বাজারে আনার জন্য প্রচণ্ডভাবে কাজ করছে, চেষ্টা করছে, এবং বন্ড অ্যাপ্রুভালও দিয়েছে অনেকগুলো, বন্ডের কাজ শুরুও হয়ে গেছে।
তো আমরা যেটা বলেছি যে এই বন্ড মার্কেটটাকে আরো পপুলার করার জন্য, বন্ড মার্কেট আরো পপুলার করার জন্য যে জিনিসটা, যে জিরো কুপন বন্ডে যেটা ট্যাক্স এক্সামশন আছে, সেই ট্যাক্স এক্সামশনটা যাতে অন্যান্য যে বন্ডের ইন্টারেস্ট ইনকাম আছে, সুকুক বন্ডের যে ইন্টারেস্টটা হবে, এই ইন্টারেস্ট ইনকামের উপরে এক্সামশন, ট্যাক্স এক্সামশন করার জন্য, সুকুক হোক অন্যান্য বন্ড যেগুলো ইন্টারেস্ট ইনকাম হবে, সেই ইনকামের উপরে ট্যাক্স এক্সামশন আমরা চেয়েছি, যেটা নাকি অলরেডি জিরো কুপন বন্ডে আছে। আমরা আরেকটা জিনিস যেটা বলেছি যে ডিভিডেন্ড ইনকাম যেটা হয়, যেটা 50,000 টাকা পর্যন্ত লিমিট যারা ডিভিডেন্ড পায় ওনাদের ট্যাক্স ফ্রি এক্সাম্পটেড আছে। আমরা এই লিমিট যেটা 50,000 আছে সেটাকে বলেছি 2 লাখ টাকা করে দেওয়ার জন্য, যে যারা 2 লাখ টাকা পর্যন্ত যে সকল বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পান তারা যাতে ট্যাক্স ফ্রি এক্সামশনটা পান, এইটা আমরা চেয়েছি। এবং এই যে ট্যাক্স ডিভিডেন্ড ইনকাম যেটা হচ্ছে সেটা ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি হিসাবে ধরা হোক। হয় কি, ওখানে আমি ফ্রি পেলাম, আবার যখন আমি ফাইনালি ফাইল করলাম আমার ইয়েটা, তখন দেখা যায় যে আবার ওইটার উপরে ট্যাক্স ধার্য করে দেয়। তো এই জিনিসটা যাতে ফাইনাল লায়াবিলিটি হয় সেটা আমরা চাচ্ছি 82C-র আন্ডারে, সেকশন 82C-র আন্ডারে। আমরা আরেকটা জিনিস যেটা চেয়েছি যে কর্পোরেট শেয়ার হোল্ডার যারা আছেন, কর্পোরেট শেয়ার হোল্ডার যারা আছেন, যেমন আমি কর্পোরেট শেয়ার হোল্ডার ঢাকা স্টক এক্সচেঞ্জের, হ্যাঁ, তুমি কর্পোরেট শেয়ার হোল্ডার ইসের বেক্সিমকোর। তো এই যে কর্পোরেট শেয়ার হোল্ডাররা যখন ডিভিডেন্ড পান, সেই ডিভিডেন্ডের উপরে 20% ট্যাক্স কাটা হয়। সো সেইটাকে আমরা বলেছি 10% করে দেওয়ার জন্য, কারণ 20% টু হাই, এটাকে 10% করে দেওয়ার জন্য এইটা চেয়েছি। এখন আসি ট্যাক্সের বিষয়, যেটা আমরা বলেছি যে পাবলিকলি লিস্টেড কোম্পানির ট্যাক্স যেটা এখন 25% আছে সেটাকে 20% করে দেওয়ার জন্য লিস্টেড কোম্পানির। আমি যেটা অবশ্য শুনেছি সেটা হয়তো 22% করে দিবে, 25 থেকে 22 করে দিবে। আর যেটা পাবলিকলি ট্রেডেড যে সকল কোম্পানি, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ওরা দিচ্ছে 37.5% ট্যাক্স এই মুহূর্তে, সেটা আমরা বলেছি যে 32% করে দেওয়ার জন্য। তারপরে মোবাইল অপারেটর যারা লিস্টেড আছে ওরা 40% দিচ্ছে, এইটাকে আমরা বলেছি 35% করার জন্য। সো আসলে হয় কি, আমরা সবাই খালি চাই, তো সরকারের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় কতটুকু দিবে, কারণ ওনাদেরকে তো ওই রেভিনিউটাকে জেনারেট করতে হবে দেশ চালাবার জন্য। সো কাজে এখন দেখা যাক কিভাবে হয়, কিন্তু কিছু কিছু পলিসি আছে, সেই পলিসিগুলো যদি ওনারা করেন, ট্যাক্স রিয়েলি কমান, সেটার ইম্প্যাক্ট কিন্তু ওনারা পাবেন, এবং সেই জিনিসগুলো কিন্তু ট্যাক্স কালেকশন বেশি হবে, এইভাবে বেশি হবে, যেটা আমি বললাম যে এসএমই বোর্ডের যদি ওনারা দিয়ে দেয় তাহলে বেশি এসএমই আসবে। আপনার অল্টারনেটিভ বোর্ডে যদি, তাহলে যারা ট্যাক্স দিচ্ছেই না, ট্যাক্স নেটেই নাই, ওরা ট্যাক্স নেটে আসবে। তো এই কাজগুলো আমার মনে হয় পলিসিগতভাবে সরকারকে কিছু কিছু কাজ করা উচিত, সো দ্যাট কালেকশনটাও ভালো হয় আর মানুষের একটা রেসপাইটও পায়, একটা ইয়ে পায় আর কি, স্বস্তিও পায়। এগুলো আমরা চেয়েছি সবসময়, ডিএসসির মাধ্যমে বলেছি, আমরাও বলছি যে এই কাজগুলো করা উচিত। কারণটা হলো যে এখানে এই কাজগুলো করলে ট্যাক্স কালেকশন বেশি হবে, ট্যাক্স নেটের লোক আসবে। আমাদের হয় কি, যারা ট্যাক্স দেয় ওদের উপরেই কিন্তু খড়গোটা পড়ে গিয়ে, ওদের উপরেই সব কিছু চলে আসে যে আরও বেশি দেন, আরও বেশি দেন। আরে ভাই, কত বেশি দিব? আমার তো ব্যবসা হইতে হবে। তো এই জিনিসগুলোর থেকে পরিত্রাণ পেতে হলে এই কাজগুলো কিছু কিছু করলে ওই যারা ট্যাক্স দেয় ওদের উপরে প্রেশারটাও কমে, ট্যাক্স নেটও বাড়ে, এবং ট্যাক্স নেটে ট্যাক্স কালেকশনও তখন ভালো হবে। পুঁজিবাজার স্থিতিশীলতার কয়েকটা কারণ আছে, এবং এই কারণের মধ্যে আনফর্চুনেটলি ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো, কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জের কোনোই ক্রেডিট নাই।
আজকে পুঁজিবাজার যে অবস্থানে আছে সেটা সম্পূর্ণ ক্রেডিট হলো বিএসইসি, কারণ গত 3 বছরে স্টক এক্সচেঞ্জগুলো কোনো পুঁজিবাজারের জন্য কিংবা বিনিয়োগকারীদের জন্য কোনো কিছুই কিন্তু ওনারা করেন নাই। সো যা করেছে বিএসইসি করেছে। সো এতে করে নাম্বার 1 কাজ হয়েছে যেটা কনফিডেন্সটা ফিরেছে কিছু। 2 নাম্বার হইল যে ইন্টারেস্ট রেট যেটা অনেক কমে গেছে, তো 4.5-5% ইন্টারেস্ট রেট এফডিআর। সো ওই টাকা ফান্ডগুলো কিছু পুঁজিবাজারের দিকে আসছে। 3 নাম্বার হলো মাননীয় প্রধানমন্ত্রী একটা সহযোগিতার হাত বাড়িয়েছিল কোভিডের সময়, যে 200 কোটি টাকা করে সব ব্যাংকসগুলো যাতে বিনিয়োগ করে, সেটা একটা ইয়ে করেছে। তো এইভাবে 3-4টা কারণ আছে যে কারণে কিন্তু বাজারটা আজকে এই পজিশনে আছে, এবং আমি আশা করি যে বাজারটা এইভাবে যদি 4 নম্বর অবশ্য আরেকটা কারণ আছে যে সমন্বয়হীনতা যেটা ছিল বিভিন্ন রেগুলেটরদের মধ্যে, সেটা একটু দূর হয়েছে। লাইক ইডরার সাথে এখন কোনো সমন্বয়হীনতা নাই, বাংলাদেশ ব্যাংকের সাথে নাই, এবং বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের জন্য যা যা করণীয় সব কিছু ওনারা করছেন। সো এই যে সমন্বয়হীনতাটা দূর হয়েছে, সেটা চতুর্থ কারণ। এই 4টা কারণে পুঁজিবাজারের এই মুহূর্তের অবস্থান আমি মনে করি যে মোটামুটি স্টেবল এবং পজিটিভ লেভেলে স্টেবল। মোটামুটিভাবে যেটা আমি আরেকটা জিনিস বলি সেটা হলো যে বাজারটা যেভাবে চলছে সেইভাবেই বাজারটাকে চলা উচিত, এবং বাজারে কোনো ইন্টারভেনশন না হয়। আপনি দেখেন ইন্ডেক্স যেখানেই যাক কোনো ইসের সমস্যার কারণ নাই, দুশ্চিন্তারও কারণ নাই। ইন্ডেক্স তার গতিতে চলুক, বাজারে ভলিউমটা যা হবার সেটা হোক, কিন্তু একটা জিনিস শুধু দেখা দরকার, যেটা বিএসইসিকে দেখা দরকার, সেটা হলো কোনো ইনসাইডার ট্রেডিং হচ্ছে কিনা, কোনো সার্কুলার ট্রেড হচ্ছে কিনা, কেউ রং প্লে করছে কিনা বাজারে কেউ। মোট কথা হলো যে এসইসিকে দেখতে হবে যে বাজারের শৃঙ্খলা বজায় রাখার জন্য যা দেখার সেটা ওনারা মনিটর করা উচিত। আর ইন্ডেক্স কোথায় গেল, ভলিউম কত হলো, এগুলোর কোনো, এইটা যদি ওনারা করতে পারেন তাহলে পরে বাজারের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, বাজারে দিনে দিনে উন্নতি হবে, এবং বাজারে প্রফিট টেকিংও হবে, হ্যাঁ, এবং বাজারের মধ্যে অটো কারেকশনও হবে, সব কিছু হবে। এটা অটো ছেড়ে দিতে হবে, কিন্তু কোনো ইন্টারভেনশন যদি হয়, জোর করে বাজারকে যদি ধরে রাখার কোনো প্রক্রিয়া হয়, তাহলে পুঁজিবাজার আর যাই হোক হবে না।